আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? তো আরো একবার স্বাগতম হচ্ছে আমার ম্যাথমেটিক্সের টিউটোরিয়ালে। তোমাদেরকে আমি করাচ্ছিলাম হচ্ছে পোলার কোঅর্ডিনেটের এরিয়া নির্ণয়, কেমন? তো আমার বইটা একটু পুরাতন এডিশনের। আমি হচ্ছে ক্যালকুলাস 1 বই তিতাস প্রকাশনীর যেটা আছে ওটা রেফারেন্স বুক হিসাবে নিয়েছি। তো আমার বইটাতে এক্সাম্পল 30 তে যেটা বলেছে হয়তোবা তোমরা তো অনেকে নতুন এডিশনের বই ইউজ করো। তো তোমাদের হচ্ছে যে এডিশনে একটু ম্যাথের সিরিয়াল নাম্বারটা এদিক সেদিক থাকতে পারে। তোমরা একটু দেখে নিবে, কেমন? তো আমার এক্সাম্পল 30 বলতেছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কমন রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ডিওইডস r equals to a into 1 plus cos theta and r equals to a into 1 minus cos theta। তো এটা দিয়ে আসলে কি বোঝায়? প্রথম কথা হচ্ছে এখানে একটা কথা বলে দিচ্ছি, কমন রিজিয়ন। তো কমন রিজিয়ন হচ্ছে যে এই দুইটা কার্ডিওইডের যে সাধারণ যে অংশটুকু বা এই দুইটা কার্ডিওইড পরস্পরকে ছেদ করলে তাদের কমন যে এলাকাটা, যে কমন রিজিয়ন বাউন্ডেড বাই এই দুইটা কার্ডিওইড। তো হচ্ছে যে এই দুই কার্ডিওইডের যে এরিয়াটা আমরা জানি বা যে ডায়াগ্রামটা যেটা হবে সেটা আমি তোমাদেরকে আগের লেকচারগুলোতে সম্ভবত লেকচার নম্বর 10 এবং লেকচার নম্বর 11-তে আমি করে দিয়েছি। তো সেই ডায়াগ্রামের একটু হেল্প নিব। সেই ডায়াগ্রাম থেকে তাদের যে কমন এলাকা, সেই কমন এলাকার ক্ষেত্রফলটা আমরা বের করব। ওকে, তো যেহেতু আমার এই দুইটা কার্ডিওইডের কমন এলাকা লাগবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো আমি পুরোটা মুছে দিচ্ছি, শুধু ইকুয়েশন দুটো রাখবো, কেমন? আচ্ছা, তো আমি মুছে দিচ্ছি ইকুয়েশন, পুরো প্রশ্নটা মুছে শুধু ইকুয়েশন দুটো রাখবো। আচ্ছা, তো এখানে কি কি বলেছে দেখো তো। এখানে বলেছে এক্সাম্পল 30, তো লিখলাম এক্সাম্পল 30। আচ্ছা, ইকুয়েশনে বলেছে যে r ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস cos থিটা আর হচ্ছে r ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস cos থিটা, কেমন? এই হচ্ছে আমার ইকুয়েশন। এই দুই কার্ভের আমি আবার বলতেছি, এই দুই কার্ভের বা হচ্ছে দুইটা ইকুয়েশনের কমন যে ইন্টারসেক্টিং এরিয়া, সেই ইন্টারসেক্টিং এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে। তো ফাইন, তোমাদেরকে আমি ডায়াগ্রামে আমি এর আগে দেখিয়েছিলাম যে আর ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস cos থিটা, সম্ভবত লেকচার নাম্বার 10 তোমরা দেখে নিবে। সেই লেকচার নাম্বার 10 আমি দেখিয়েছিলাম এইটার এরিয়া হচ্ছে, এইটা দেখতে অনেকটা এইরকম, এই হার্ট শেপটা দেখতে অনেকটা এইরকম। হ্যাঁ, একটু সুন্দর করে আঁকার জন্য আসলে বেশ কষ্টই করতে হয়। ওকে, ঠিক আছে। তো এইটার ইকুয়েশন হচ্ছে এইটা, যে r ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস cos থিটা, কেমন? ওকে, আর এইটার ইকুয়েশন, এই যে আমি যদি এইটাকে ড্র করি, এই পাশ থেকে এইটাকে যদি ড্র করি, তাহলে এইটার ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এমন যে এই দিক দিয়ে ছেদ করে চলে যাবে, ওকে। ধরে নিলাম যে সে এতটুকু অংশ ছেদ করে যাচ্ছে, এই বরাবর হচ্ছে এতটুকু, ওকে। এবং এইটার এরিয়া দুটো প্রায় দেখতে একই রকম হবে। আমার এদিকটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, এটাকে একটু ছোট করে দিচ্ছি, এতটুকু। আর এই দিক থেকে ধরে নিলাম হচ্ছে এতটুকু, জাস্ট মোটামুটি চোখের আন্দাজে ঠিকঠাক মতো হইলেই হইল। এই কার্ভটা হচ্ছে, এই এতটুকু কার্ভ হচ্ছে আমাদের r ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস cos থিটা। তাহলে আমি এইটাকে একটু ওভার রাইটিং করে দিচ্ছি এই কালার দিয়ে। এই যে এই ডায়াগ্রামটা হচ্ছে নীল কালারের, ওকে। এই ডায়াগ্রামটা হচ্ছে নীল কালারের, কেমন? ওকে, তো নীল কালারের ডায়াগ্রামটা হচ্ছে r ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস cos থিটা, আর এইটাকে একটু ওভার রাইট করে দিব হচ্ছে লাল কালার দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এতটুকু লাল কালার দিয়ে ওভার রাইট করে দিলাম, ওকে। আর আমাদেরকে যে এলাকাটা বের করতে হবে, সেই এলাকাটাকে আমি হচ্ছে এই যে এই কালারটা দিয়ে মার্ক করে দিচ্ছি। আমাদেরকে বের করতে হবে টোটাল এই এলাকাটার ক্ষেত্রফল। এই যে দুইটার ইন্টারসেক্টিং এলাকাটার ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, দুইটা কার্ভই ইনিশিয়াল যে লাইন আমরা বলেছিলাম, এই লাইনটাকে বলেছিলাম হচ্ছে ইনিশিয়াল লাইন। এই যে এই লাইনটাকে বলেছিলাম ইনিশিয়াল লাইন, এটাকে বলেছিলাম হচ্ছে ইনিশিয়াল লাইন। হ্যাঁ, এটাকে বলেছিলাম ইনিশিয়াল লাইন, কারণ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, মানে যেটা এক্স অক্ষ, সেটাকে বলবো হচ্ছে ইনিশিয়াল লাইন। দুইটা কার্ভই ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। কেন? কারণ ইকুয়েশন দুটোতে আমি যদি থিটার জায়গায় মাইনাস থিটা দ্বারা রিপ্লেস করি, তাহলে ইকুয়েশন রিমেইন আনচেঞ্জড, ইকুয়েশনগুলোর কোনো পরিবর্তন হয় না।
আর এইটা খুবই মেজর একটা গুরুত্বপূর্ণ বিষয় কার্ভ বের করার জন্য, কারণ আমরা যখন কার্ভ অ্যানালাইসিস করি তখন আমাদেরকে দেখতে হয় যে কার্ভগুলো এক্স অক্ষের উপরে কতটুকু জায়গা দখল করে, নিচে কতটুকু জায়গা দখল করে, বা যদি কার্ভটা যদি থিটা ইকুয়ালস টু π/2 লাইন অথবা হচ্ছে ওয়াই এক্সিস যেটাই বলি না কেন তার রেসপেক্টে সিমেট্রিক হয়, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে অর্থাৎ থিটা ইকুয়ালস টু π/2 লাইনের রেসপেক্টে কার্ভের ডান দিকের অংশ যতটুকু জায়গা দখল করবে বাম দিকের অংশ ঠিক ততটুকু জায়গা দখল করবে। তো আমি এখানে খেয়াল করতেছি যে আমি এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ওকে, তো আমি এখানে লিখতে পারি যে ইফ উই প্লেস থিটা বাই মাইনাস থিটা then both the equations remain unchanged. Equations remain unchanged. দেখো এই জিনিসটা বোঝা যায় কেন, তুমি যদি থিটার জায়গায় মাইনাস থিটা লিখো, আর আরেকটা বিষয় হচ্ছে অলরেডি আমি এগুলো বারবার করে অলরেডি আগের এক্সাম্পলগুলো তো বলেছি, তুমি যদি এখানে থিটার জায়গায় মাইনাস থিটা বসাও তাহলে কজ মাইনাস থিটা মানে কত, অলরেডি কস থিটাই হয়। এখানে যদি কস থিটার জায়গায় মাইনাস থিটা বসাও তাও কি হবে, কস মাইনাস মানে কস থিটাই হবে। তো আমি এখানে লিখতে পারি যে এজ দিয়ে দিলাম, তাহলে এখানে লিখলাম যে আর ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস মাইনাস থিটা ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা। দেখো ইকুয়েশনে কোনো চেঞ্জ নেই, সেম ইকুয়েশন পাওয়া গেছে। অ্যান্ড আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস মাইনাস থিটা ইকুয়ালস টু লিখতে পারি যে এ ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, তো দেখো ইকুয়েশনে কোনো চেঞ্জ আছে, ইকুয়েশনে কিন্তু কোনো চেঞ্জ নেই। এই দেখো এখানকার যে আর, এই আর ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা, এখানকার যে আর সে আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা। যে ইকুয়েশন ছিল যেমন টাইপের ইকুয়েশন ছিল আবার সেম টাইপের ইকুয়েশন ব্যাক পাইছি। তো আমরা লিখতে পারি হেন্স উই ক্যান রাইট, লিখতে পারি যে হেন্স we can write both the equations বা both equations are symmetric about, এটা লিখতেই হবে, are symmetric about initial line, এটা লিখেই লাগবে। এটা না লিখে আসলে অঙ্ক করা যাবে না, কারণ একটা কার্ভ অ্যানালাইসিস করার আগে তো আমরা জানতে পারবো না যে আসলে সে কতটুকু জায়গা দখল করছে। এখন আমি কিন্তু 100% ক্লিয়ার হয়ে গেলাম যে সে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে, এই যে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সে সিমেট্রিক, বোথ দ্য ইকুয়েশন সিমেট্রিক, অর্থাৎ ইনিশিয়াল লাইনের রেসপেক্টে দেখো এই ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সে এই যে এই কার্ভটা, এই সাইডের কার্ভটা উপরে যতটুকু জায়গা দখল করে নিচেও ঠিক ততটুকু জায়গা দখল করে, আবার এই পাশের কার্ভটাও এই উপরে যতটুকু জায়গা দখল করে নিচেও ঠিক ততটুকু জায়গা দখল করে। কেমন? তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে তারা কোথায় কোথায় ছেদ করে। যেহেতু দুইটা কার্ভের কমন এলাকা বের করতে দিছে, তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। অনেকেই প্রশ্ন আমাকে করে এই কার্ভ অ্যানালাইসিসের ক্ষেত্রে, বিশেষ করে দুইটা কমন কার্ভের যদি দুইটা পোলার কার্ভের যদি কমন এরিয়া বের করতে দেয় তখন স্টুডেন্টরা প্রশ্ন করে যে দুইটাকে কেন সলভ করবে। তুমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এইটা একটা প্যারাবোলা, কেমন? তো প্যারাবোলার ইকুয়েশন আমরা জানি কি y² = 4x, আর এইটা হচ্ছে একটা সরল রেখা, সেই সরল রেখাটার নাম হচ্ছে y = x। তো তোমাকে বললাম এতটুকুর ক্ষেত্রফল বের করতে, তো এতটুকুর ক্ষেত্রফল যদি তুমি বের করবা তাহলে তোমাকে আগে কি করতে হবে, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হবে না? এই যে এখানকার পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানকার মানে অর্থাৎ দুইটা কার্ভ সরল রেখা এবং হচ্ছে যে এই ডায়াগ্রাম তারা পরস্পর, তাদের কমন এলাকা এতটুকু বুঝছি ফাইন, বাট তাদের এই কমন এলাকা বের করার জন্য তাদের তো পয়েন্ট অফ ইন্টারসেকশন লাগবে, তারা কোথায় কোথায় ছেদ করতেছে। তখন আমরা এই দুইটাকে সমাধান করে ফেলি। তো এই দুটোকে সমাধান করে ফেললে y এর মান x এখানে বসায় দাও, x² = 4x, তাহলে x² - 4x = 0, লিখতে পারি x কমন গেলে x - 4 = 0, x = 0, x কত বলো তো 4a। এই যে একটা পয়েন্ট পেয়ে গেলাম x = 0, আর একটা পেয়ে গেলাম এতটুকু যে x এর মান হচ্ছে 4a। তো এখন x এর মান যদি 4a হয় তাহলে তুমি এখানে বসায় দাও, বসায় দিলে y এর মানটা হবে 0, y এর মানটা হবে 4a, অর্থাৎ এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে গেলাম 4a, হচ্ছে 4a।
এই যে 4 এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা খুব গুরুত্বপূর্ণ। তো সেম একই রকমভাবে যেহেতু আমাকে দুইটা কার্ভ দিয়ে বলতেছে যে দুইটা কার্ভের কমন এলাকা বের করো, তাহলে আমাকে কি করতে হবে, আবারও পয়েন্ট অফ ইন্টারসেকশনটাই বের করতে হবে যে তারা কোথায় কোথায় ছেদ করে। যদিও আমি দেখতেছি স্পষ্টভাবে যে তারা পোলে ছেদ করে, পোলে যেটা হচ্ছে পোল, আর এটা হচ্ছে উপরে এখানে ছেদ করে, আর হচ্ছে নিচে এখানে ছেদ করে, আমি দেখতেছি, বাট তারপরে লেখা যাবে না, আমাকে ইকুয়েশনে আমাকে এটাকে অ্যানালাইজ করে দেখাইতে হবে। হ্যাঁ, দেখি আমার ক্যামেরা ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি সব কিছু ঠিক আছে। তো আমাকে এখন প্রথম যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে দুইটা ইকুয়েশনকে সলভ করে ফেলা। তো আমি লিখতেছি ফর ইন্টারসেক্টিং পয়েন্ট, লিখলাম যে ফর ইন্টারসেক্টিং পয়েন্ট, for intersecting points we have to solve both the equations or both of the given equations এতে আমরা কি পেয়ে যাবো বলতো, আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে যাবো। তো দেখো এই ইকুয়েশনেরও এখানে ডান পাশে আর আছে, এই ইকুয়েশনের এখানে ডান পাশে আর আছে, তাহলে আমি এইটাই কোশ্চেনটা লিখতেই পারি। তাহলে লিখতে পারি যে a 1 plus cos theta equals to a into 1 minus cos theta। কেমন? a into 1 minus cos theta। দুই পাশ থেকে আমি এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিলে এখানে থাকবে হচ্ছে 1 plus cos theta, এখানে থাকবে 1 minus cos theta। তুমি এই মাইনাস cos theta কে এদিকে নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে কত, cos theta plus cos theta। এই 1 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 0, মানে এই 1 1 বাদ চলে গেছে, অর্থাৎ একটা থেকে একটা বিয়োগ করে দিলাম। তাহলে এখানে আমি লিখতে পারি কত বলো তো, 2 cos theta equals to 0। তো এখান থেকে আমি লিখতে পারি যে cos theta equals to 0। তো এখানে এবার সাইড করে লিখলাম cos theta equals to 0। তাহলে cos theta equals to কখন 0 হয় আমরা জানি, cos twice n plus 1 into pi by 2, মানে cos এর সাথে যখন pi by 2 এর কি হয়, বিজোড় গুণিত হয়, তখন সেটা 0 হয়ে যায়। তো এখানে তুমি চিন্তা করে দেখো, এখানে বিষয়টা ছিল এরকম যে আমি লিখতে পারি যে cos, যেহেতু তোমার পয়েন্ট অফ ইন্টারসেক্টিং লাগবে কয়টা, দুইটা লাগবে, তার মানে এইটা একটা পয়েন্ট, এই যে এইটা একটা পয়েন্ট, আর হচ্ছে এইটা একটা পয়েন্ট। ওকে, তো এখানে আমি বুঝতেই পারতেছি যে এই পয়েন্টটা, যেহেতু আমার এইটা হচ্ছে থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইন, আর এইটা হচ্ছে আমাদের কত বলতো, ঘড়ি কাটার বিপরীত থিটা ইকুয়ালস টু পাই বাই 2, এটা হচ্ছে কত, থিটা ইকুয়ালস টু 3 পাই বাই 2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে থিটা ইকুয়ালস টু টোয়াইস এন প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে তুমি এন এর মান তুমি যদি এখানে 0 বসাও, তাহলে কত আসবে, এন এর মান এখানে আসলে অনেকগুলো আসবে। হ্যাঁ, তো এই ছবির রেসপেক্টে আমার আসলে দুইটা দরকার, একটা হচ্ছে কত পাই বাই 2, আর একটা হচ্ছে কত 3 পাই বাই 2। ক্লিয়ার? তো আমি আসলে এতগুলো না লিখে আমি এখান থেকে এটা লিখতে পারি যে থিটা ইকুয়ালস টু টোয়াইস এন প্লাস 1 ইন্টু পাই বাই 2, অর্থাৎ আমার এখানে এই ভ্যালুটা দরকার, আর হচ্ছে এই ভ্যালুটা দরকার। তাহলে তুমি এখানে লিখতে পারো এইভাবে যে থিটা ইকুয়ালস টু এন এর মান 0 বসালে একটা হচ্ছে পাই বাই 2, আর একটা হচ্ছে 3 পাই বাই 2। ওকে, তুমি এইটা এইভাবে রাখতে পারো, অথবা তুমি এইভাবে লিখতে পারো। এইভাবে তুমি যদি না লিখতে চাও, তুমি তাহলে এইভাবে লিখতে পারো। তোমাকে আমি আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি, একই কথা, কোনো সমস্যা নেই। তুমি এইখান থেকে লিখতে পারো এইভাবে, এই যে cos θ ইকুয়ালস টু 0, তো তুমি এটাকে লিখতে পারো এইভাবে যে cos θ, তুমি এখানে লিখবা অর, একই কথা। তাহলে cos θ ইকুয়ালস টু 0, আমরা জানি কি cos 90 ডিগ্রি মান 0, তাহলে cos 90, তো শুধু কি cos 90 মান 0, cos মাইনাস 90 মান কত 0, তাহলে আমি এটা লিখতে পারি না যে একসাথে প্লাস মাইনাস পাই বাই 2, তাহলে থিটা ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস পাই বাই 2। সুতরাং থিটা ইকুয়ালস টু কত, পাই বাই 2 আর হচ্ছে মাইনাস পাই বাই 2, এই দুটো হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন এটা কেন লিখলাম দেখো, ঘড়ির কাঁটার বিপরীতে এই থিটা ইকুয়ালস টু, ঘড়ির কাঁটার বিপরীতে এই উপরের যে লাইনটা, এই যে এতটুকু, এই উপর লাইনটা ঘড়ির কাঁটার বিপরীতে, এটা হচ্ছে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে। এই ঘড়ির কাঁটার দিকে এই 3 পাই বাই 2 আসলে কেমন হিসাব করছে, এটা হিসাব করছি বাবা ঘড়ির কাঁটার বিপরীতে। তো ঘড়ির কাঁটার দিকে আবার এটা 3 পাই বাই 2 লাইনটা কত, এইটাই কিন্তু আসলে কত, এইটাই হচ্ছে 3 কে থিটা ইকুয়ালস টু মাইনাস পাই বাই 2। তাই কনফিউশন হওয়ার দরকার নেই, বইয়ের মধ্যে তারা থিটা ইকুয়ালস টু মাইনাস পাই বাই 2 লিখছে, এইটাই যে রাইট, এইটাই যে একবারে সহি শুদ্ধ কথা তা না। থিটা ইকুয়ালস টু 3 পাই বাই 2 লিখলেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? থিটা ইকুয়ালস টু মাইনাস পাই বাই 2 এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তো দুইভাবে দেখা দিলাম, তোমার যেভাবে শুনে তুমি সেভাবে লিখবা, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, তো এবার
নামকরণ করব। এখানে কিন্তু আমরা ওই যে লাইজ অন পোর্টাল ইউজ করার দরকার নেই, কারণ আমরা তো এখানে ডায়াগ্রাম ব্যবহার করবো না। আমি এখানে একটু লিখে দিচ্ছি যে থিটা ইকুয়ালস টু, এই দেখো এটা থিটা ইকুয়ালস টু পাই/2, থিটা ইকুয়ালস টু এটা হচ্ছে -π/2, কেমন? তো এবং এই দুই ক্ষেত্রে তারা হচ্ছে পরস্পরকে ছেদ করে, ঠিক আছে? তো এখন একটা জিনিস তুমি হিসাব করো, এই এতটুকু যে এরিয়া, এই এত থিটা ইকুয়ালস টু π/2, তো থিটা ইকুয়ালস টু π/2 এখানেও ছেদ করে, তারা উভয়ই এখানেও ছেদ করে। তাহলে আমি এখানে একটু ভ্যালুগুলো লিখে ফেলি। চিন্তা করো, প্রথমে হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট কীভাবে লিখতে হয়, r, থিটা। তাহলে এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট। চিন্তা করো যে এখানে আর এর মানটা কত, যেহেতু দুইটা কার্ভই এখানে ছেদ করে, যেহেতু এখানে ছেদ করে, একটার মধ্যে মান বসাইলে হয়েছে। আমি এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, কারণ দুইটাই তো একই পয়েন্ট দিয়ে গেছে। তো আমি মনে করি থিটার মানটা এখানে বসাইলাম, 90 ডিগ্রি বসাইলাম। তো 90 ডিগ্রি এখানে বসালে কত হবে, r = a × 1 + cos 90। তো cos 90 মান কত, 0 না? তাহলে এখানে কত হবে, r = a × 1 + 0, দ্যাট মিনস r এর মান হবে শুধু a। তাহলে বলতে পারি যে r এর মান হবে a আর হচ্ছে π/2। ওকে, তুমি এবার থিটা ইকুয়ালস টু -π/2 বসাও আর থিটা ইকুয়ালস টু 3/2 বসাও, তুমি যেইটাই বসাও সেইটার জন্য এর ভ্যালু 0 আসবে। কেন? কারণ r = a × 1 + cos, যদি 3π/2 বসাই তাও এটার মান 0, আর যদি -π/2 বসাই cos -π/2, আমরা জানি cos -π/2 মানও 0। তাহলে মনে করো তুমি -π/2 বসাইলা, একই কথা। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে r এর মানটা হবে a। তুমি সিমিলারলি এটার মধ্যে বসাইলেও একই কেস হইতো, কারণ প্লাস আর মাইনাস তো আর এখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এই পথটা 0ই হয়ে যাচ্ছে। আর তাছাড়া দুইটাই এই পয়েন্টে গিয়ে ছেদ করে, এই পয়েন্ট এবং এই পয়েন্টে দুইটাই ছেদ করে। তার মানে দুই ক্ষেত্রেই আসলে আমাদের এই ডিস্টেন্সটা সেম। এই যে এখান থেকে এই যে এই ডিস্টেন্সটা সেম, এই এতটুকু এলাকাটা সেম, এই সোজা খাড়া অংশটা সেম। আর এর ভ্যালু এখানেও a ইউনিট, এইখানে হচ্ছে a ইউনিট। ওকে, বুঝাইতে পারলাম আশা করি। তো এখন আমি নাম দিচ্ছি, এটার নাম হচ্ছে আমাদের অরিজিন। তো অরিজিনের নাম হচ্ছে, মানে অরিজিন বলতে এটা হচ্ছে পোল আর কি। তো নাম দিলাম হচ্ছে ও, এইখানে ছোট্ট একটা পয়েন্ট নাম দিলাম হচ্ছে সি, এটা নাম দিলাম হচ্ছে বি। ওকে, তাহলে ও থেকে শুরু করে ও সি বি, এইটুকু এলাকা, এই যে এই এলাকাটুকু চিন্তা করো, এই যে এই এলাকাটা, আমি এতটুকু নিয়ে কাজ করবো। এতটুকু নিয়ে কেন কাজ করবো তার কাহিনী বলতেছি, মার্ক করে দিচ্ছি। দেখো, এতটুকু নিয়ে কাজ করবো এই জন্য যে এই যে টোটাল দুইটা কার্ভ, এই যে এই পাশের যে কার্ডিওয়েটটা ছিল বাবা, এই কার্ডিওয়েটটা হচ্ছে r = a × 1 + cos θ, আর এই পাশের যে কার্ডিওয়েটটা ছিল সেই কার্ডিওয়েটটা হচ্ছে r = a × 1 - cos θ। তাদের কমন যে এলাকাটা ছিল, সেই কমন এলাকাটা এরকম চারটা ছোট ছোট লুপ তৈরি করে। এই যে চারটা ছোট ছোট, এই যে এতটুকু যে ক্ষেত্রফল, এই এতটুকু যে ক্ষেত্রফলটা, এটা এই যে এই মাঝখান দিয়ে আবার একটা পার্টিশন আছে। তো এই পাশের ক্ষেত্রফল যা, এই পাশের ক্ষেত্রফল কি হবে, তাই হবে, এটাও তাই হবে, এটাও তাই হবে। তাই আমি যদি এই ওসিবি অংশের ক্ষেত্রফলটা বের করে ফেলি, আমি আবার বলতেছি, আমি যদি ওসিবি অংশের ক্ষেত্রফলটা বের করি, ভালো করে কথাটা শুনো, যদি ওসিবি অংশ মানে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করে তাকে 4 দিয়ে গুণ করে ফেলি, কি দিয়ে গুণ করে ফেলবো, 4 দিয়ে গুণ করে ফেললে আমি টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো, এই এতটুকুর ক্ষেত্রফল, এই লুপটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো এর জন্য এখন আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে এখন বক্স আঁকতে হবে। কেমন? আমি তোমাকে বক্স এঁকে দেখাচ্ছি। তো যদি বক্স আঁকি তাহলে এইভাবে চিন্তা করতে পারি যে এই যে ফর ওসিবি এতটুকু নিলাম। আচ্ছা, এই কলমে তোমার কালি নেই, এটা চেঞ্জ করে ফেলতেছি। তো নিলাম যে ফর ওসিবি এরিয়া, তো ওসিবি এরিয়ার জন্য ওসিবি এরিয়াটা কোনটা, এই যে ওসিবি মানে এই কার্ভটা, এই যে এই দিকের কার্ভটা। তো এই কার্ভটা আসলে কি, যে এইটা না, ভালো করে বুঝো, এগুলো ধরতে না পারলে সমস্যায় পড়বে। এই যে এই কার্ভটা, তো এই কার্ভটা আসলে কোন কার্ভ, এইটা আসলে হচ্ছে কোন কার্ভ, এইটা আসলে যে এই দিকের কার্ভটা আসলে দায়ী হচ্ছে এইটার জন্য, r = a × 1 - cos θ, 1 - cos θ। কেমন? যদি এই দিকের কার্ভ হইতো, এই দিকেটা নিলে এইটা কাউন্ট করতাম, এই যে r = a × 1 + cos θ। যেহেতু এই দিকের কার্ভ, সেটা হচ্ছে r = a × 1 - cos θ। কেমন? তো এই কার্ভের এতটুকু অংশ, এই যে এইখানে হচ্ছে আমাদের থিটার মানটা 0 মানে ইনিশিয়াল লাইন, আর এখানে থিটার মানটা π/2। তাহলে ফর এই ওসিবি এরিয়ার জন্য আমি ভ্যালু নিচ্ছি। তো ভ্যালু যদি নেই, তো এখানে তুমি চিন্তা করো, ভ্যালু হচ্ছে আর হচ্ছে থিটা, আর হচ্ছে থিটা। কেমন?
তো উপরে থিটা লিখে নিচে আর লেখে, এটা ভালো হবে, থিটা আর হচ্ছে আর। তো এখানে চিন্তা করো এই ওসিবি এরিয়াটা, তো ফর ওসিবি এরিয়া উই টেক, এখানে লিখতে হবে উই টেক কোন এরিয়াটাই, যে ও সিবি এরিয়ার জন্য কোন এলাকাটা দায়ী, কোন কার্ভটা দায়ী, এটা দায়ী, আর ইকুয়ালস টু n টু 1 মাইনাস কস থিটা। ওকে, ঠিক আছে। তো এখানে আমি তো বুঝতে পারতেছি এই এতটুকু কার্ভের জন্য আমার, এই এতটুকু কার্ভের জন্য দুইটা পয়েন্ট, দুইটা থিটা দায়ী, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে π/2। তো 0 ডিগ্রির জন্য এখানে কত হবে, cos 0 মান কত বলো, cos 0 মান হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তো মানে r এর মান 0। এই যে দেখো ব্যাসার্ধ মান এখানে 0। π/2 যদি নেই, তো π/2 নিলে এখানে কত হবে, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে r এর মান হবে a। ওকে, তো এতটুকু এরিয়ার মধ্যে এখন আমি এই ওসিবি এরিয়ার ক্ষেত্রফল বের করব। ক্লিয়ার? তো এখন লিখবো যে নাও ইন্টিগ্রেট ওভার দিস এরিয়া, নাও ইন্টিগ্রেট ওভার this area as we take the limit কত থিটার মানটা কত হবে, 0 টু π/2, লিমিট 0 টু π/2। ওকে, তো দেখলাম সুতরাং এরিয়া, তো এরিয়া কি করে বলছিলাম যে এতটুকুর এরিয়া বের করব, এই যে এতটুকু অংশের এরিয়া বের করব। তো এরিয়া তুমি এই ওসিবি এরিয়া বের করে তাকে 4 দিয়ে গুণ করবে, তাহলে লিখো 4 ইন্টু দ্য এরিয়া অফ ওসিবি, দ্য এরিয়া অফ ওসিবি। এই ওসিবি অংশের যে এরিয়া বের হবে, এই ওসিবি অংশের যে এরিয়া বের হবে তাকে আমি কি দ্বারা গুণ করলাম, 4 দ্বারা গুণ করলাম। ক্লিয়ার? তো এই ওসিবি যে এরিয়াটা যে বের করব সেটা আবার কেমন, এটা কিন্তু পোলার কার্ভ। তো পোলার কার্ভটা কোন কার্ভটা, এই যে এইটা। তো পোলার কার্ভের জন্য সূত্র আমাদের কি, 4 ইন্টু সূত্র হচ্ছে আলফা টু বিটা। ওকে, আর এখানে হবে হাফ আর স্কোয়ার ডি থিটা। ঠিক আছে, আলফা লোয়ার লিমিট, বিটা হচ্ছে আপার লিমিট, আর স্কোয়ার ডি থিটা, এটা লেকচার 1-এ আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি। তো আমি উপরে মুছে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখন তুমি চিন্তা করো বাবা, এখানে 2 দিয়ে 4 তুমি কেটে ফেলো, 2 দিয়ে 4 কেটে ফেললে এখানে হবে 2, এখানে হবে আলফা বিটা। তো আলফা হচ্ছে কত লিমিট, আলফা হচ্ছে 0, বিটার মানটা কত বাবা, বিটার মানটা হচ্ছে π/2, বিটার মানটা হচ্ছে π/2। কেমন, এই যে π/2, আর হচ্ছে এখানে আর স্কোয়ার ডি থিটা। তো এটা রাখো, আর স্কোয়ার ডি থিটা। এখন আর বলতে কোন আরটা বুঝতেছি, আমার কার্ভ ভালো করে বুঝো, আমার কার্ভ কিন্তু ও সি বি, মানে এই কার্ভ। তো এই কার্ভটা কোনটার জন্য দায়ী, এই কার্ভটার জন্য দায়ী হচ্ছে আর ইকুয়ালস টু n টু 1 মাইনাস কস থিটা। তাহলে 2 0 থেকে π/2, আর এর ভ্যালু হচ্ছে, কোনটা, এই যে a ইন্টু 1 মাইনাস কস থিটা। কেমন, 1 মাইনাস কস থিটা, তার উপরে হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডি থিটা। এখন এইটাকে আমি ইন্টিগ্রেট করলে যা ফলাফল পাবো তাই হচ্ছে টোটাল কমন এরিয়ার ক্ষেত্রফল। কেমন, তো আমি মুছে দিচ্ছি, এগুলো হচ্ছে আমার দরকার নাই, আমি জাস্ট ইন্টিগ্রেট করলেই আমার কাজ শেষ হয়ে যাবে। তো এখন এখানে স্যার কি লিখতে পারি দেখো তো, এখানে 2টাকে স্যার বাইরে রাখলাম, 0 থেকে হচ্ছে π/2, এই জায়গাতে স্কোয়ার করে দাও, তাহলে হচ্ছে a স্কোয়ার 1 মাইনাস কস থিটা তার উপরে স্কোয়ার ইন্টু ডি থিটা। কেমন, তাহলে এখানে এই স্কোয়ারটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে যাও, এখানে লিখতে পারি 0 থেকে π/2, এখানে কার সূত্র পড়ে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দ্যাট মিনস 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে ডি থিটা, কেমন। ওকে, তো তোমাদেরকে আমি বারবার করে বলেছিলাম যে ইন্টিগ্রেশন করার সময়, এটা সবসময় মাথায় রাখবে, ইন্টিগ্রেশন করার সময় সাইন স্কোয়ার থিটাকে দেখলে হাফ ডি 2 দিয়ে ব্যালেন্স করবা, কজ স্কোয়ার থিটাকে দেখলেও হাফ ডি 2 দিয়ে ব্যালেন্স করবা। কেন, কারণ আমরা জানি যে 2 কজ স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 প্লাস কজ 2 থিটা। ওকে, তো এখানে আমি লিখতে পারি 0 থেকে π/2, হ্যাঁ, 1 মাইনাস 2 কজ থিটা। ঠিক আছে, এখানে একটা হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করে দাও, 2 কজ স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ওকে, ইন্টু ডি থিটা। কেমন, ওকে, তাহলে এখানে কি সুবিধা হয়, 2a স্কোয়ার 0 থেকে π/2। ঠিক আছে, তাহলে এখানে কি অবস্থা হবে, 1 মাইনাস 2 কস থিটা। ওকে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকুক, প্লাস হাফ, বলো 2 কস স্কোয়ার থিটা কি সূত্র, 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা।
1 প্লাস cos 2 থিটা ইন্টু ডি থিটা। ওকে, তো এবার হচ্ছে আমি সরাসরি ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট যদি করি এইভাবে ভাবো যে এখানে 2a স্কোয়ার ছিল, 2a স্কোয়ারটাকে আমি রাখলাম, আমি ডিরেক্ট ইন্টিগ্রেট করব। তো চিন্তা করো, এখানে আছে 1 আর এখানে আছে ডি থিটা, তার মানে 1কে মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ ডি থিটা, কারণ ডি থিটার 1 গুণ করলে তো ডি থিটাই হবে। তো ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে কত, শুধু থিটা, মাইনাস এখানে আছে কত 2 cos থিটা, তাহলে 2 cos থিটাকে ইন্টিগ্রেট করলে হবে sin থিটা। আচ্ছা, এখানে হচ্ছে প্লাস হাফ, এই হাফটা এখানে পড়ে থাক, এখানে আছে 1, তো 1 মানে কত, 1 এর সাথে আবার কার গুণন, 1 এর সাথে আবার ডি থিটার গুণন, এই যে 1 ইন্টু ডি থিটা, তার মানে ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে কত, শুধু থিটা। ওকে, প্লাস ইন্টিগ্রেশন অফ কত cos 2 থিটা ডি থিটা, তো cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কত হবে বলো তো, sin 2 থিটা ডিভাইড বাই 2, আর বাইরে কত, লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট হবে পাই বাই 2। ইন্টিগ্রেশন আসলে কিছুই না, জাস্ট ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিবিউট করে দিছি, ক্লিয়ার? তো এরপরে এখন কি করতে পারি, এখানে হচ্ছে যে আমি সরাসরি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো, ডিরেক্ট আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, খুব বেশি একটা ঝামেলা যাব না। থিটার জায়গায় তুমি সব জায়গাতে পাই বাই 2 বসাও, এই যে আমি বসাইলাম পাই বাই 2 মাইনাস 2, এখানে দেখলাম 2 সাইন পাই বাই 2, হ্যাঁ, তারপরে এখানে লিখতে পারি প্লাস হাফ, এখানে থিটার জায়গায় লিখলাম হচ্ছে পাই বাই 2 প্লাস, হ্যাঁ, এখানে কত হবে সাইন 2 থিটা, তো উপরে লিখো যে সাইন 2 ইন্টু পাই বাই 2 ডিভাইড বাই 2। এখন লিখতে হবে কত, এখন লিখতে হবে মাইনাস লোয়ার লিমিট, তো মাইনাস লোয়ার লিমিট যদি বসাই, যে এখানে থিটা বসালে 0, এখানে 0, এখানে থিটার মান 0, আর এখানে যদি সাইন 2 ইন্টু 0 লিখি মানে সাইন 0, সাইন 0 মান 0, অর্থাৎ থিটার মান যদি 0 লিখি সবগুলোর ভ্যালু 0 হয়ে যাবে। ওকে, তার মানে মাইনাস 0 দিয়ে একটা দিয়ে আমি ক্যালকুলেশন শেষ করলাম। এবার এখানে আছে বাকি ক্যালকুলেশন, তো দেখো এখানে কি হয়, 2a স্কোয়ার, এখানে হচ্ছে পাই বাই 2 মাইনাস সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, দ্যাট মিনস ভ্যালু হচ্ছে মাইনাস 2 প্লাস হাফ ইন্টু পাই বাই 2 প্লাস 2 এ কাটা, এখানে হচ্ছে সাইন 180, তো আমরা জানি সাইনের সাথে যে কোনো পাই থাকলে ফলাফল 0, দ্যাট মিনস এখানে ফলাফল 0। ওকে, এবার এখানে কি অবস্থা হয়, 2a স্কোয়ার, এখানে দেখো তো কি অবস্থা হয়, পাই বাই 2 মাইনাস 2 প্লাস পাই বাই 4, চিন্তা করে দেখো এখানে হচ্ছে প্লাস পাই বাই 4। ওকে, এবার তুমি এখানে যে একটু যদি ভেবে দেখো, এখানে 2a স্কোয়ারটা স্যার রাখলাম, এই জায়গাতে কিন্তু আমি 8কে লসাগু নিতে পারি, এই যে 8 হচ্ছে লসাগু, 2 আর 4 লসাগু কিন্তু 8, তো এটা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 2 দিয়ে 8 এর ভাগ করলে হবে 4, 4 দিয়ে 4 রে গুণ করলে পাইরে গুণ করলে হবে 4 পাই, মাইনাস এখানে হচ্ছে কত বলতো, এখানে হচ্ছে সরাসরি 2, তো তাহলে 2 এখানে হবে মাইনাস 2, তো তাহলে 8 দিয়ে যদি আমি এখানে সরাসরি গুণ করি তাহলে হবে মাইনাস 16। ওকে, আর প্লাস এখানে 4 দিয়ে 8 এর ভাগ করলে হবে 2, তার মানে হবে প্লাস 2 পাই, প্লাস হবে 2 পাই। ওকে, তো এটা এখানে তুমি গুণ আকারে রাখো, নো প্রবলেম, তুমি তোমার মতো করে সুবিধা মতো করেই রাখো। আচ্ছা, তো এবার আমি উপরে লিখতেছি, তাহলে এখানে কত ছিল 2 আর 8, তো 2 দিয়ে তুমি 8 এর কাটাকাটি করে দাও, তাহলে এখানে হবে a স্কোয়ার আর এখানে হবে 4, ঠিক আছে, a স্কোয়ার আর 4, আর এখানে কত 4 পাই আর এখানে হচ্ছে প্লাস 2 পাই, দ্যাট মিনস 6 পাই, তাহলে এখানে 6 পাই মাইনাস হচ্ছে 16। ওকে, তাহলে a স্কোয়ার, তুমি এখান থেকে আবার তুমি 2 কমন নিতে পারো, তাহলে হবে 3 পাই মাইনাস 8 ডিভাইডেড বাই 4, 3 পাই মাইনাস 8 ডিভাইড বাই 4। তুমি এবার এখানে আবার কাটাকাটি করতে পারো, 2 দিয়ে 4 কাটাকাটি করলে হবে 2, আর এখানে হবে 3 পাই মাইনাস 8। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি যে 3 পাই মাইনাস 8 বাই 2 ইন্টু হচ্ছে a স্কোয়ার, এত স্কোয়ার ইউনিট বা এত ইউনিট, এগুলো কোনো কিছু না লিখলে সমস্যা নেই। তো 3 পাই মাইনাস 8 বাই 2 এত a স্কোয়ার, এত স্কোয়ার ইউনিট বা এত বর্গ একক, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই টোটালটার ক্ষেত্রফল। তো আমি একটু অ্যান্সারটা চেক দিচ্ছি, আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা একটু দেখে নিই, বইয়ের সাথে মিল আছে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এরিয়া, দাঁড়াও আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, 3 পাই মাইনাস 8 বাই 2 ইন্টু হচ্ছে a স্কোয়ার, এত ইউনিট। তো আমি মোটামুটি পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
তোমরা আরেকবার ভালো করে আগের যে কার্ডিওডগুলো আছে সেটা যদি বুঝতে পারো তাহলে আর এটা বুঝতে পারার না বুঝতে পারার কোনো কারণ নেই। আর এইটা ড্র করার জন্য পুরোপুরি আমাদের আগের মতো করে টেবিল করে বক্স করার দরকার নেই, মানে এতে অঙ্কটা বিশাল সাইজ হয়ে যাবে। কারণ আমরা আগের অঙ্কগুলোতে মোটামুটি আমরা দেখেছি টেবিল করে যে এই পাশের এরিয়ার জন্য মানে আর ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটার জন্য কার্ডিওডের এরিয়াটা এইদিকে হবে, আর আর ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটার জন্য কার্ডিওডের এরিয়াটা এইদিকে হবে। আমাদের মূল যে বিষয়টা দরকার সেটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, তারা কোন কোন পয়েন্টে ছেদ করে এবং তারা সিমেট্রিক কিনা, ইনিশিয়াল রেসপেক্টের লাইনের রেসপেক্টে সিমেট্রিক কিনা এবং তারা কোন কোন পয়েন্টে ছেদ করে, এতটুকু জানতে পারলেই আমাদের এরিয়া বের করা হয়ে যাবে। কেমন? তো ইনশাল্লাহ আমি নেক্সটে আরও কয়েকটা ভিডিও আপলোড করবো এই চ্যাপ্টারের উপরে। আশা করি আর 2-3টা ভিডিও আপলোড করলেই আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া থাকবে। কেমন?